কেমন আছেন সবাই? আজ আরও একটি নতুন মুভির এক্সপ্লেনেশন নিয়ে চলে আসলাম। আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি কান্নাডা ভাষায় সদ্য মুক্তি পাওয়া সাসপেন্স আর টুইস্টে ভরা কান্নাডা মুভি হায়াগ্রীবা। আশা করি এই সিরিয়াল কিলিং মুভিটি আপনাদের ভালো লাগবে। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই দেখা যায় হলের ভেতরে বসে সবাই ছবি দেখছিল, আর সেই মুভিটা খুবই ভালো ছিল। এজন্য সেই মুভিটা তারা খুবই এনজয় করছিল। এরপরে সেই সিনেমা হলে ভাস্কর নামের একটি ছেলেকেও দেখানো হয়। কিন্তু এত ছোট ছেলে রাতের বেলা সিনেমা হলে কি করছে? আসলে রাতের বেলা যখন ভাস্করের বাবা মা ঘুমিয়ে পড়েছিল, ভাস্কর সেই সুযোগে ঘুম থেকে উঠে সিনেমা হলে চলে এসেছিল। ভাস্কর আসলে দেবতা নার্সিমার মুভি দেখতে অনেক বেশি ভালোবাসে, আর এই জন্যই মুভিটা যখন হলে চলছিল সে কোনোভাবেই সেটা মিস দেয়নি, চলে এসেছে দেখার জন্য। আর ভাস্করের এই শখটা খুব ছোটবেলা থেকেই। এরপরেই সিন শিফট হয়ে যায় কয়েক বছর পরে, যেখানে দেখা যায় অদ্ভুত এক গুহায় কিছু লোককে আটকে রাখা হয়েছিল। তাদের মধ্য থেকে একজন লোক কোনো রকমভাবে সেখান থেকে বের হতে পেরেছিল। সেল থেকে যখন শ্যাম বের হয় তাকে দেখে বোঝাই যাচ্ছিল সে অনেক ঘাবড়ে রয়েছে আর ভয় পেয়ে রয়েছে। এরপরেই শ্যাম বের হওয়ার পরপরই বাকি সেলগুলোরও তালা খুলে দেয় এবং সেখানে সবাইকে নিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু যখনই শ্যাম সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাবে, দেখা যায় সেটা ছিল একটা ফাঁদ। সিঁড়িটা ভেঙে শ্যামের পা নিচে ঢুকে যায়, যেখানে এমন কিছু টেকনোলজি রাখা ছিল যার ফলে শ্যামের পা সাথে সাথেই কেটে দুই ভাগ হয়ে যায়। ব্যথায় যন্ত্রণায় শ্যাম চিৎকার করতে থাকে। অসহ্য ব্যথায় আর যন্ত্রণায় শ্যাম সেখানেই মারা যায়। বাকিরা এটা দেখে আরো বেশি আতঙ্কিত হয়ে পড়ে, ভয় পেয়ে যায়। তো এই লোকগুলো কারা, কেই বা তাদের এখানে আটকে রেখেছে, এর পেছনে কারণটা কি সেটা আমরা ধীরে ধীরে জানতে পারবো। দেখা যায় সেই লোকগুলো সেই গুহার বিভিন্ন জায়গা দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তারা সবাই একে একে মারা যায়। এরপরেই সিন কাট হয়ে যায়। থানার ঘটনা দেখানো হয়, যেখানে পুলিশ স্টেশনে রাহুল নামের একটা ছেলেকে আটকে রাখা হয়েছিল, আর তার বিরুদ্ধে একটা মেয়েকে ধর্ষণের অভিযোগ রয়েছে। দেখা যায় পুলিশরা তার মুখ থেকে কথা বের করার জন্য সেলের ভেতরে তাকে প্রচন্ড টর্চার করছিল। রাহুলকে দেখা যায় এত বড় অপকর্ম করার পরেও এবং পুলিশরা তাকে এমনভাবে পেটাচ্ছে, তারপরেও তার ভেতরে কোনো অনুশোচনা নেই, বরং উল্টো সে দেমাগ দেখাতে থাকে। আসলে রাহুলের বাবা অনেক বড় একজন পলিটিশিয়ান। সেটার পাওয়ার নিয়ে সে পুলিশকে বলে, আমাকে তোমরা কিছুই করতে পারবে না, আমি সর্বোচ্চ 48 ঘন্টার মধ্যে এখান থেকে ছাড়া পেয়ে যাব। আর তোমরা যে আমাকে টর্চার করছো, আমি প্রত্যেককে চিনে রাখলাম, প্রত্যেকের চাকরি আমি শেষ করে দেব। অর্থাৎ রাহুল ছিল বড়লোকের বিগড়ে যাওয়ার সন্তানদের মধ্যে একজন। এইসব কথা শোনার পরে পুলিশরা আরো বেশি রেগে যায়। তারা রাহুলকে আবারও টর্চার করতে শুরু করে। এরপরে সবাই মিলে ডিসাইড করে রাহুলকে নিয়ে আসে অর্জুনের কাছে। এই অর্জুন আসলে খুবই ভয়ঙ্কর একজন পুলিশ অফিসার। তার রাগ প্রচন্ড, এছাড়া সে ক্রাইম একেবারেই সহ্য করতে পারে না। এই জন্য ক্রিমিনালদের যমদূত তাকে বলা হয়। রাহুলকে সেখানে নিয়ে আসার পরে অর্জুন জিজ্ঞেস করে কি কেস। পুরো বিষয়টা শোনার পরে অর্জুন প্রচন্ড রেগে যায়। মেয়েদের সাথে যারা এমন করে তারা মানুষ নয়, নরপশু। সে রাহুলকে সেখানেই মারতে শুরু করে। অর্জুনের কাছে বেধড়ক মার খাওয়ার পরে অবশেষে রাহুলের হোশ ফিরে। সে অর্জুনের কাছে মাপ চায় আর বলে তাকে ক্ষমা করে দিতে। কিন্তু রাহুল ক্ষমা চাওয়ার পরেও অর্জুনের রাগ একটুও কমে না, কারণ সমাজে যারা এই ধরনের ক্রাইম করে তারা সমাজের আবর্জনা, সমাজে বেঁচে থাকার কোনো অধিকারই নেই। আর এই জন্য অর্জুন রাহুলকে সাথে সাথে সেলে ভরে দেয় আর বলে কোনোভাবেই যেন ও বের হতে না পারে। এরপরেই সোয়ামীকে দেখানো হয়। তার বাড়িতে আজকে বিয়ের অনুষ্ঠান, আর বিয়েটা ছিল সোয়ামীর মেয়ে সীমার। সোয়ামীর মনটা অনেক ভালো ছিল, ভালো পাত্রের কাছে তার মেয়েকে দিতে পারছে, কিন্তু সাথে সাথে তার মনটা খারাপও হচ্ছিল, কারণ তার মেয়ে সীমা তাকে ছেড়ে চলে যাবে সব সময়ের জন্য। আর তখনই সেই বিয়ে বাড়িতে চলে আসে সোয়ামীর ছোটবেলার বন্ধু মোহন। সে তাকে সামলায় এবং বলে সব মেয়েদেরই বিয়ে দিতে হয়, সবাই চলে যায় শ্বশুর বাড়িতে। তারা এভাবেই বিয়ের অনুষ্ঠানে কথা বলছিল, আর ঠিক তখনই সীমার মামা রঘু সেখানে চলে আসে সোয়ামীর সাথে দেখা করার জন্য। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, সীমার মামাকে দেখার পরে সোয়ামী একেবারেই খুশি হয় না। কেন জানেন? কারণটা হচ্ছে, প্রচলিত রয়েছে যে সীমার মামা রঘু যদি কোনো অনুষ্ঠানে যায়, সেই অনুষ্ঠানে কোনো না কোনো সমস্যা হবেই, এমনকি অনেক অনুষ্ঠান ভেঙেও যায়। অর্থাৎ দুর্ভাগ্যের আরেক নাম হচ্ছে এই রঘু। তাই সোয়ামীর টেনশন হচ্ছিল, যদি তার মেয়ের বিয়েতে কোনো সমস্যা হয় তাহলে কি হবে। দেখা যায় সোয়ামী টেনশন করতে না করতেই তার ভাবনাটা সত্যি হয়ে যায়, কারণ তখনই সীমার হবু বর তাকে কল করে আর তাকে জানিয়ে দেয় এই বিয়েটা সে করতে পারবে না, এখান থেকে সে চলে গিয়েছে। এটা শুনে তো সীমার মাথায় আকাশ ভেঙে পড়ে। এটা কেমন কথা, এখন কি হবে? জানাজানি হয়ে গেলে লোকে কি বলবে?
ঠিক ওই সময়টাতে সীমার মাধ্যমে তার বাবা সোয়ামীও এই বিষয়টা জানতে পারে। তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। নিজের একমাত্র মেয়ের বিয়েতে এমন অঘটন দেখে সে কান্নায় ভেঙে পড়ে। এদিকে দেখা যায় পাহাড়ি রাস্তা দিয়ে কয়েকটা ট্রাক একটা পুলিশ চেকপোস্টের দিকে আসছিল। একজন কনস্টেবল যখন পুলিশ চেকপোস্টে সেই ট্রাকগুলোকে দাঁড়াতে বলে, দেখা যায় সেই ট্রাকগুলো সেই পুলিশ কনস্টেবলকে আহত করেই এবং পুলিশ ব্রিগেড ভেঙে সেখান থেকে পালিয়ে যায়। তার মানে এই ট্রাকগুলোতে অবৈধ কিছু ছিল, যার ফলে ভয়ে তারা সেখান থেকে পালিয়ে এসেছিল। এটা দেখার সাথে সাথে অন্য একজন কনস্টেবল পুলিশ স্টেশনে ইনফর্ম করে দেয় এই এরিয়াটা ছিল অর্জুনের আন্ডারে, যার ফলে সাথে সাথে অর্জুন সেখানে চলে আসে আর সেই ট্রাকগুলোকে ধাওয়া করার জন্য সেদিকে যেতে শুরু করে। ঘটনা আবারও বিয়ে বাড়িতে চলে এসেছে। দেখা যায় সোয়ামী কোনোভাবেই নিজেকে ঠিক রাখতে পারছিল না, এখন তার মেয়ের কি হবে। এছাড়া এই কথাটা যদি কোনোভাবে বাইরে চলে যায়, এখানে তাদের যতটুকু মানসম্মান রয়েছে সবকিছু ধুলোয় মিশে যাবে। সোয়ামীকে এই বিপদ থেকে কেই বা রক্ষা করবে, কী বা হবে, এটা ভেবে সে কোনোভাবেই কান্না থামাতে পারছিল না। এদিকে মোহনের ছোটবেলার বন্ধুর এই অবস্থা থেকে তার মায়া হচ্ছিল। এই জন্য মনে মনে সিদ্ধান্ত নেয় সে সোয়ামীকে সাহায্য করবে। সোয়ামীকে বলে, তুমি টেনশন করো না, আমার ছেলের সাথেই তোমার মেয়ে সীমার বিয়ে দেব, তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে। কথাটা শোনার পরে বুকের ভেতর থেকে পাথর নেমে যায় সোয়ামী। অন্তত বিপদ থেকে তো রক্ষা হবে তার। এদিকে অর্জুনকে দেখা যায় অনেক ট্রাক যেখানে পার করা ছিল অর্জুন সেখানে চলে আসে। দেখা যায় সবগুলো ট্রাক একই রকম ভাবে ছিল। অর্জুন ভাবতে থাকে এর মধ্যে কোন ট্রাকগুলো সেই পুলিশ ব্রিগেড ভেঙে এসেছে। একটু পরে সে ট্রাকের কাছে যেয়ে ট্রাকের সামনেটা চেক করতে থাকে, কারণ প্রথম যে ট্রাকটা ব্রিগেড ভেঙেছে অবশ্যই সেখানে চোটের একটা নিশানা পাওয়া যাবে। আর কিছুক্ষণ খোঁজার পরে অর্জুন সেটা খুঁজে পেয়ে যায় আর সেই ট্রাক বরাবর গুলি করতে শুরু করে, যার ফলে বাকি ট্রাকের লোকেরাও সেখানে চলে আসে অর্জুনকে মেরে ফেলার জন্য। অর্জুন আর সেই লোকদের মধ্যে দুর্ধর্ষ এক ফাইট হয়। অবশেষে তাদের বেধড়ক পেটানোর পরে অ্যারেস্ট করে ফেলে অর্জুন। যখনই তাদেরকে থানায় নিয়ে যাচ্ছিল ঠিক ওই সময়টাতে অর্জুনের কাছে কল আসে, আর কলটা করেছিল তার বাবা। আর তার বাবা আর কেউ নয়, মোহন। মোহন তাকে বলে তার বন্ধু স্বামীর বাড়িতে চলে আসার জন্য, আর এক্ষুনি একটা ইমার্জেন্সি কেস রয়েছে। অর্জুন সাথে সাথে তার বাবার কথা মেনে আসামিদের অন্য একজন পুলিশ অফিসারের কাছে হ্যান্ডওভার করে সে বিয়ে বাড়িতে চলে যায়। অর্জুন চিন্তায় ছিল, কিন্তু অর্জুনের কোনো আইডিয়াই ছিল না যে বিয়ে বাড়িতে কি এমন হয়ে গেল যে তাকে ইমার্জেন্সি ভাবে যেতে হবে। বিয়ে বাড়িতে যাওয়ার পরে তার বাবা মোহন তাকে সবকিছু খুলে বলে, পুরো সিচুয়েশনটা তাকে বুঝিয়ে বলে। সবকিছু শোনার পরে অর্জুনেরও খারাপ লাগে, মেয়েটার সাথে এমনটা না হলেও পারত। তখনই মোহন বলে, বাবা তুমি কি আমার একটা কথা রাখতে পারবে? আমি চাই তুমি সীমাকে বিয়ে করে নাও, আর এতে করে মেয়েটা বিপদের হাত থেকে রক্ষা পাবে, আর আমার বন্ধু স্বামী অপমানের হাত থেকে রক্ষা পাবে। অন্যদিকে তোমাকে তো বিয়ে করতেই হবে, সীমাও খুব ভালো মেয়ে। সবকিছু শোনার পরে অর্জুন রাজি হয়ে যায়, কারণ অর্জুন তার বাবাকে অনেক ভালোবাসত। তার বাবার কথা রাখার জন্যই এই বিয়েতে রাজি হয়ে যায়, আর সেখানেই অর্জুন আর সীমার বিয়ে হয়ে যায়। এরপরেই পুলিশ কমিশনার মায়াকে দেখানো হয় যে এসেছিল একটা প্রেস ব্রিফ করার জন্য। আসলে শহরে একটা ভয়ঙ্কর খুনি ঘুরে বেড়াচ্ছে, যে মানুষদের নির্মমভাবে খুন করছে। তার খুনের প্যাটার্নটাও একই রকম। বোঝা যাচ্ছিল এটা কোনো সাইকো খুনির কাজ, কিন্তু পুলিশ কোনোভাবেই তার কোনো হদিস পাচ্ছে না। আর এই জন্য মিডিয়া জুড়ে তোলপাড় শুরু হয়ে গেছে। মায়া সেখানে আসে আর শহরের লোকদের উদ্দেশ্যে বলে তাদের আর কোনো চিন্তার কারণ নেই, সে খুব শীঘ্রই এই খুনিকে ধরে ফেলবে। এটা শুনে শহরের অনেক মানুষই একটু নিশ্চিন্ত হয় যে অন্তত এবার কিছু একটা হবে। ঠিক তখনই দেখা যায় সেই সাইকো খুনি বসে বসে মায়ার সেই প্রেস ব্রিফটা দেখছিল, আর সে হাসছিল যে এই পুলিশ আমাকে ধরবে। আর খুনির এই কথা শুনে আমরা বুঝতে পারি সে অনেক বেশি কনফিডেন্ট ছিল যে সে কখনো ধরা পড়বে না। আর সেখান থেকে আমরা কিছু ইনফরমেশন পাই এই সাইকো খুনি আসলে কোনো একটা উদ্দেশ্য নিয়ে এই খুনগুলো করছে। সেটা কি আমরা ধীরে ধীরে জেনে যাব। এরপরে আবারও অর্জুনকে দেখানো হয়। হঠাৎ করেই যেহেতু বিয়েটা হয়ে গেছে মেনে তো নিতেই হবে, আর তাই সে ঠিক করে সীমাকে ভালোবাসবে। তাদের মধ্যে যাতে বোঝাপড়াটা ভালো হয় এই জন্য সে অনেক ভালোবেসে সীমার জন্য ভেজ খাবার রান্না করছিল। আসলে অর্জুনের পরিবার এবং অর্জুন সবাই ছিল ভেজ, এই জন্য সে তার জন্য ভালোবেসে রান্না করছিল। কিন্তু দেখা যায় সীমার ভেজ খেতে একেবারেই ভালো লাগে না, আর এই জন্য সে বাইরে থেকে ননভেজ খাবার অর্ডার করে নিয়ে আসে। এটা দেখার পরে অর্জুনের মনটা একটু ভেঙে যায়। সীমা সেখানে ননভেজ খেতে শুরু করে। অর্জুন তখন তাকে বোঝায় এরকমভাবে পশু প্রাণীদের মেরে খাওয়াটা কোনোভাবেই ঠিক নয়, তুমি বোঝার চেষ্টা করো, ভেজ খেয়েও মানুষ বাঁচতে
আসতে পারে, কিন্তু সীমা বলে, উফ, আমাকে জ্বালিয়েও না তো, শান্তিমতো একটু খেতে দাও। যাই হোক, একটু পরে তারা দুজনেই চলে আসে বেডরুমে ঘুমানোর জন্য। সীমা আগে থেকেই সেখানে শুয়েছিল। যখনই অর্জুন চলে আসে, সীমা তাকে এমন এক কথা বলে অর্জুনের মাথা ঘুরে যায়। সীমা বলে, আমার তোমার সাথে ঘুমাতে অস্বস্তি লাগে, আমি তোমার সাথে ঘুমাতে পারবো না, আমি বাইরে চলে গেলাম। এটা শুনে অর্জুন তো অবাক হয়ে যায়, এ কেমন কথা। যাই হোক, তারপরও সে সীমাকে কিছুই বলে না, শুধু বলে, তোমাকে বাইরে যেতে হবে না, আমি যাচ্ছি, তুমি ভেতরেই ঘুমাও। আসলে অর্জুন সীমাকে ভালোবেসে ফেলেছিল, আর এই জন্য সে সীমার মতামতকে সম্মান করে। সে যা চাইছে সেটাই হবে, সে সীমাকে সময় দেবে। এদিকে দেখা যায় শহরের কোনো একটা জায়গায় ময়লা উঠানোর জন্য দুইজন কর্মী এসেছিল। তারা একে একে ময়লা উঠাচ্ছিল, আর এরপরে একজন ভারী একটা জিনিস টানতে শুরু করে, কিন্তু সেটা বের হচ্ছিল না। এরপরে দুজনে মিলে টানতে শুরু করে। এরপরে যেটা বের হয় তারা পুরোপুরি শকড হয়ে যায়। সেখানে একটা মানুষের লাশ পড়েছিল। তারা চমকে যায়, সাথে সাথে পুলিশকে ইনফর্ম করে। পুলিশ, মিডিয়া এবং ফরেন্সিক টিম সবাই চলে আসে। আর দেখা যায় এই এরিয়াটি ছিল অর্জুনের পুলিশ স্টেশনের আন্ডারে। এই জন্য ইনভেস্টিগেশন করার জন্য ক্রাইম সিনে অর্জুন চলে আসে। কিন্তু সবাই লাশটা দেখে পুরোপুরিভাবে শকড হয়ে যাচ্ছিল, চমকে যাচ্ছিল। অর্জুন যখন আসে, অর্জুনের একই অবস্থা হয়, কারণ এমন কোন সে আগে দেখেনি। এর পেছনে কারণও আছে, কারণ ডেড বডির মাথায় কোনো মানুষের মাথা নয়, বরং একটা শুয়োরের মাথা সেলাই করে দেয়া ছিল, যার ফলে লাশটাকার সেটাও পুলিশের শনাক্ত করতে বেগ পেতে হবে। এই জন্য লাশটাকে সাথে সাথে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেওয়া হয়। এছাড়া অর্জুনের থানায় রিসেন্টলি যে মিসিং কেসটা লেখা হয়েছিল, সেটার সাথে এই ডেড বডির অনেক বিবরণী মিলে যায়। এই জন্য তাদের খবর দেওয়া হয়। ছেলেটির বাবা মা কাঁদতে কাঁদতে চলে আসে ছেলেটির লাশ দেখার জন্য। তারাও যখন লাশটা দেখে চমকে যায়, ভয় পেয়ে যায়। কিন্তু লাশের হাত পা এবং তাদের ছেলের জন্মদাগ দেখার পরে তারা বুঝতে পারে এটা তাদের ছেলে নয়, অন্য কারো ডেড বডি। অবশেষে তারা কিছুটা স্বস্তি হয়ে বাড়ি ফিরে যায়, হয়তোবা তাদের ছেলে এখনো জীবিত আছে। এরপরে সেই দিনই সেই থানার আরও যেসব মিসিং কেস ছিল তাদের সবাইকে ডাকা হয় এবং লাশ আইডেন্টিফাই করার চেষ্টা করা হয়, কিন্তু সবকিছুই বৃথা যায়, যার ফলে লাশটাকে দ্রুত পোস্টমর্টম করার অর্ডার দেওয়া হয়। এরপরেই দেখা যায় রাতের বেলা পুলিশ স্টেশনে সেই এরিয়ার পাহাড়ি এলাকায় যেসব শিকারীরা রয়েছে তাদের ডাকা হয়। অর্জুনের উদ্দেশ্য ছিল মানুষটাকে যেহেতু এখনো আইডেন্টিফাই করা যায়নি, তাহলে পশুর মাথাটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করা যাক, আর এই জন্যই শিকারীদের ডাকে, আর সেটার ছবি দেখায়। জিজ্ঞেস করে তারা এমন কোনো শোর আশেপাশে রিসেন্টলি দেখেছে কিনা। তখনই শিবা নামের একজন শিকারী বলে ওঠে, হ্যাঁ, সে দেখেছে। সেই লোকটা আসলে জঙ্গল থেকে এরকম একটা শুকুর তার সাথে নিয়ে যাচ্ছিল। শিবা তাকে পেছন থেকে দেখেছে, যার ফলে তার মুখটা সে দেখতে পারেনি। এছাড়া অন্য কোনো ইনফরমেশনও সে দিতে পারে না, যাতে করে অর্জুন সেই লোকটাকে ধরতে পারে বা তার কাছে যেতে পারে, যার ফলে অর্জুন এখানেও ব্যর্থ হয়। এরপরই দেখা যায় সেই স্টেটের সিএম এর অফিসে মায়াকে ডাকা হয়, আর সিএম মায়াকে অপমান অপদস্থ করে কথা শোনাতে থাকে যে তার পুলিশ বাহিনী কি করছে, একটা খুনিকে ধরতে পারছে না। এই খুনি তার পুরো স্টেটটাকে উত্তেজনার মধ্যে রেখেছে। সব মানুষ এখন সিএম এর দিকে আঙুল তুলছে যে একটা স্টেট সে ঠিকঠাকভাবে পরিচালনা করতে পারে না, শান্তি বজায় রাখতে পারে না। মায়া তাকে আশ্বস্ত করে খুব দ্রুতই এই খুনিকে সে ধরে ফেলবে। বাইরে আসার পরে দেখা যায় মায়া আসলে এই খুনিকে নিয়ে প্রচন্ড বিরক্ত ছিল, কারণ কোনোভাবেই কোনো ক্লু খুঁজে বের করতে পারছে না এই খুনির। তার উপরে পুলিশ আবার নতুন একটা ডেড বডিও খুঁজে পেয়েছে, যার ফলে পুরো স্টেটে হইচই পড়ে গিয়েছে। সিএম এর অফিসে মায়ের সাথে অর্জুন এসেছিল, যেহেতু শেষ লাশটা অর্জুনের পুলিশ স্টেশনের আন্ডারেই পাওয়া গিয়েছিল। বাইরে আসার পরে মায়া অর্জুনকে বলে, আমি তোমাকে ছাড়া আপাতত আর কাউকে দেখতে পারছি না। আমি জানি তুমি তোমার কাজে কতটা ডেডিকেট, আর আমি তোমার সেই ডেডিকেশনটাই দেখতে চাই। খুব দ্রুত এই কেসটাকে সমাধান করো, আমি এটার রেজাল্ট দেখতে চাই। অর্জুন কাজে লেগে পড়ে। বাসায় আসার পরে দেখা যায় এক মনে অর্জুন সিগারেট টেনে যাচ্ছিল। অর্জুন সেই কেসটা নিয়ে আসলে ভাবছিল কিভাবে সেই খুনিকে ধরা যায়, কারণ কোনো ক্লুই সে খুঁজে পাচ্ছে না, আগের কেসগুলোতেও না, নতুন কেসেও না। আর তাই তার মাথা ভর্তি টেনশন কমানোর জন্যই সে স্মোক করছিল। আর এটা পাশে থেকে বসেই দেখতে পায় সীমা, আর সীমা এসব কিছু না জেনে উল্টো অর্জুনকে খোঁচা মেরে বলতে থাকে যেসব লোকেরা জীবনে কিছুই করতে পারে না তারাই এভাবে বসে বসে সিগারেট ফুঁকতে থাকে। এই কথা শুনে অর্জুনের মাথা আরো গরম হয়ে যায়। এমনিতেই কাজের প্রেশার, কেসের প্রেশার, আর এদিকে সে আবার তাকে কথা শোনাচ্ছে। এরপরেই রেগে গিয়ে অর্জুন ও সীমার প্রফেশন, অর্থাৎ সে যে চিকিৎসা করে সেই বিষয় নিয়ে খোঁচা দিতে শুরু করে। আর এতে সীমা প্রচন্ড রেগে যায়, টেলিফোনে জ্বলে ওঠে, দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। আর এরপরে সীমা সেখান থেকে উঠে চলে যায়। পরের দিন থানাতে দেখা যায়
অন্য একজন পুলিশ অফিসার অর্জুনকে বলে, কর্ণাটকের সব মিসিং ফাইল এখানে রয়েছে। এগুলো আসলে এখনও সিস্টেমে আপডেট করা হয়নি, অর্থাৎ ডিজিটালাইজ করা হয়নি। আর বাকি যেগুলো ছিল সেগুলো সিস্টেমে অলরেডি আপলোড করা হয়েছে। অর্জুন জিজ্ঞেস করে এখানে টোটাল কতগুলো মিসিং কেস রয়েছে। সেই পুলিশ অফিসার বলে 56,000 প্লাস রয়েছে। এরপরে অর্জুন সেই পুলিশ অফিসার বলে, আমরা এতদিন যত ধরনের মার্ডার কেসগুলো দেখেছি সবগুলোই ছিল মেল, তাই এই মিসিং কেসগুলোর মধ্যে মেয়েদের কেসগুলো আলাদা করে ফেলো। সেই পুলিশ অফিসাররা সেটাই করতে শুরু করে। দেখা যায় মেয়েদের মিসিং কেসগুলো বাদ দেবার পরেও সেখানে 26,000 প্লাস মিসিং কেস রয়েছিল। এরপরে অর্জুন বলে যেসব মিসিং কেসগুলো 18 বছর বয়সের নিচে সেগুলোকে বাদ দিয়ে দেবার জন্য। দেখা যায় তারপরেও 17,000 প্লাস মিসিং কেস রয়েছিল। এরপরে অর্জুন সেই সব কেস থেকে যাদের বয়স 40 বছরের ওপরে সেগুলো বাদ দিয়ে দেয়। তারপরেও 10,000 প্লাস মিসিং কেস থেকে যায়। এরপরেই অর্জুন যারা প্রতিবন্ধী অর্থাৎ হ্যান্ডিক্যাপ তাদের মিসিং কেসগুলো বাদ দিয়ে দেয়। এরপরে মিসিং কেসের নাম্বার এসে দাঁড়ায় 8,000 প্লাস। এরপরেই অর্জুন সেই সব মিসিং কেসগুলো থেকে যাদের রক্তের গ্রুপ AB নেগেটিভ তাদেরকে আলাদা করতে বলে, কারণ এতদিন ধরে সেই খুনি যাদেরকে খুন করছিল তাদের সবার রক্তের গ্রুপ ছিল AB নেগেটিভ। কিন্তু দেখা যায় সেই মিসিং কেসগুলো থেকে কারো রক্তের গ্রুপই AB নেগেটিভ ছিল না। এদিকে রাতের বেলা একটি পার্কের কেয়ারটেকার আসে সেই পার্ক থেকে সবাইকে বের করে দিয়ে তালা লাগানোর জন্য, কারণ সময় শেষ। এভাবে সে পার্কের ভেতরে ঢুকে সবাইকে বলতে শুরু করে যে সময় শেষ, বের হয়ে যান। তখনই দেখতে পায় একটা লোক ঠায় চেয়ারে বসেছিল, আর তার কাছে যেতেই সে ভূত দেখার মতো চমকে যায়, কারণ সেটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষ ছিল না, সেটা ছিল একটা লাশ, আর যার মাথার ভেতরে এবার সিংহের মাথা লাগানো ছিল। এরপর এই লোকটা কোনোভাবে পুলিশকে খবর দেয়। পুলিশ মিডিয়া সেখানে চলে আসে। অর্জুন আসে। এবার আরও একটা লাশ, অন্য একটা পশুর মাথা। অর্জুন চিন্তায় পড়ে যায় এই খুনি আসলে কি চাইছে, কেন সে একের পর এক মানুষের মাথা কেটে বিভিন্ন পশুর মাথা লাগাচ্ছে, আসলে তার মেসেজটা কি, উদ্দেশ্যটা কি। যাই হোক, লাশটাকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেওয়া হয়। এদিকে এই খবরটা আগুনের মতো পুরো শহরে ছড়িয়ে পড়ে। শহরের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে যে এমন হলে তারা স্বাভাবিকভাবে জীবনযাপন করবে কি করে। এত ভয়ঙ্কর একজন খুনি যে মানুষকে এমন নির্মমভাবে খুন করতে পারে। আর পুলিশই বা কি করছে? পুলিশ কেনই বা এই সাইকো খুনিকে এখন পর্যন্ত ধরতে পারছে না? মিডিয়ার লোকেরাও একের পর এক পুলিশের দিকে আঙুল তুলতে শুরু করে। অন্যদিকে পুলিশ কোনোভাবেই এইসব প্রশ্নের উত্তর দিতে পারছিল না, কারণ তাদের কাছে কোনো উত্তরই ছিল না। এদিকে দেখা যায় ফরেন্সিক ডক্টর রনাক অর্জুনকে ডেকে পাঠায়। অর্জুন আর আশ্বিন সেখানে চলে যায়। ডক্টর রনাক বলে এই খুনি কোনো সাধারণ খুনি নয়, সে একটা সাইকো কিলার, আর সে অনেক বেশি স্মার্ট, কারণ তার কোনো খুনের ভেতরে কোনো ক্লু খুঁজে পাওয়া যায়নি, এমনকি পোস্টমর্টমের পরেও। এছাড়া সে এক ধরনের রেয়ার ড্রাগস দিয়ে এসব মানুষকে প্রথমে মেরে ফেলে, আর তারপরেই তাদের মাথা কেটে বিভিন্ন পশুর মাথা সেলাই করে দেয়। সেখান থেকে আসার সময় অর্জুন আশ্বিনকে বলে এই শহরের যত মেডিকেল মাফিয়া রয়েছে অথবা ড্রাগস মাফিয়া তাদের সবার লিস্ট একে একে বের করো। আশ্বিন সেটাই করতে থাকে। অর্জুন রাতের বেলা বাসায় ফেরে, কিন্তু তার মনের ভেতরে তখনও সেই কেস নিয়েই ভাবনা চিন্তা চলছিল। অর্জুন আসলে কোনো কুল কিনারে খুঁজে পাচ্ছিল না যে এই খুনি আসলে কি চাইছে, কিভাবে খুন করছে, কিভাবে তার ভিকটিমদের সিলেক্ট করছে। বাসায় আসার পরেও সে ল্যাপটপ নিয়ে বসে যায়, আবারও দেখতে শুরু করে কেস ফাইলগুলো, ডেড বডিগুলো, যদি কোনো ক্লু খুঁজে পাওয়া যায়। কিন্তু কোনো কিছুতেই কিছু হচ্ছিল না। একটা সময় সে হাল ছেড়ে দেয়, একটু রেস্ট নেওয়ার চেষ্টা করে। আর তখনই তার হঠাৎ করেই মনে পড়ে সে বাসায় এসেছে অনেকটা সময় হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত সে সীমাকে দেখতে পায়নি। সাথে সাথে বেডরুমে খোঁজ নেয়, পুরো বাড়িতে খোঁজ নেয়, কিন্তু সীমা এখনও বাড়ি ফেরেনি। সাথে সাথে সীমার হসপিটালে কল করে, আর জানা যায় সীমা হসপিটাল থেকে অনেক আগেই বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এটা শোনার পরে অর্জুনের মাথা খারাপ হয়ে যায়। খুনিকে ধরার চিন্তা বাদ দিয়ে এখন সে সীমাকে খুঁজতে শুরু করে। এত রাত করে সীমা কাউকে কিছু না বলে হঠাৎ করে কোথায় চলে গেল, আর এই জন্য সাথে সাথে সে আশ্বিনকে ডেকে নেয় এবং পুরো শহরে সীমাকে খুঁজতে শুরু করে। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও তারা সীমাকে খুঁজে পায় না, এমনকি বিভিন্ন চেকপোস্টেও তারা ইনফর্ম করে, কিন্তু কোনোভাবেই সীমার কোনো খোঁজ পাওয়া যায় না। অর্জুন আশ্বিনকে নিয়ে পুরো শহর বারবার চক্কর দিতে থাকে। দেখা যায় রাত পেরিয়ে ভোর হয়ে যায়, আর ঠিক তখনই তাদের কাছে একটা ইনফরমেশন আসে, নদীর পাড়ে একটি মেয়ের লাশ পাওয়া গেছে। কথাটা শুনতেই অর্জুনের বুকের ভেতরটা কেঁপে ওঠে। সীমা নয়তো সেই মেয়েটি তাড়াতাড়ি সেখানে চলে যায়, কিন্তু লাশ দেখার পরে অর্জুন বুঝতে পারে এটা সীমার ডেড বডি নয়। অবশেষে সে একটু শান্তি পায়। বাধ্য হয়ে ক্লান্ত হয়ে সে বাসায় ফিরে আসে, কিন্তু বাসায় ফিরে আসতেই অর্জুন দেখতে পায় বেডরুমে সীমা শুয়ে রয়েছে। তাকে দেখে তার মাথায় রক্ত চড়ে যায়। তাকে
তাকে বকতে শুরু করে, তুমি কোথায় গিয়েছিলে না বলে, সারা রাত পুরো শহর জুড়ে আমি তোমাকে খুঁজে বেরিয়েছি। তখন সীমা বলতে শুরু করে যে আসলে কি হয়েছিল। সে যখনই হসপিটাল থেকে বাসার উদ্দেশ্যে রওনা হয় তখনই তার ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়, আর এতে করে তার হাত এবং ঘাড় দুটো জায়গায় আঘাত পায়। সে হসপিটালে গিয়েছিল ট্রিটমেন্ট করানোর জন্য। এদিকে এই অ্যাক্সিডেন্টটার কারণেই তার মোবাইলটাও অফ হয়ে যায়, যার ফলে সে অর্জুনকে জানাতে পারেনি। অবশেষে অর্জুন বুঝতে পেরে যায় আর শান্ত হয়ে যায়। এমনকি উল্টো সীমাকে সে সরি বলে যে না বুঝে আমি তোমার সাথে রাগারাগি করে ফেললাম। সীমাও বলে ঠিক আছে। সীমা অসুস্থ থাকায় অর্জুন অনেক টেক কেয়ার করে সীমার, আর এটা দেখে সীমার অনেক বেশি ভালো লাগে। তারপরেই আমাদের ছোট্ট একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় অর্জুন আর সীমার প্রথম দেখাটা আসলে কিভাবে হয়েছিল। সীমা আর অর্জুন একই কলেজে পড়তো। সীমা সবসময় চাইতো তার বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড যেই হবে না কেন সে অনেক স্মার্ট এবং হিরো টাইপের হবে, এই জন্য সে এই ধরনের ছেলেদেরই খুঁজতে থাকতো। এরপরে কলেজে একদিন সে অর্জুনকে দেখতে পায় যেখানে সে কয়েকজন গুন্ডাকে পেটাচ্ছিল, আর এটা দেখার পরপরই সীমার অর্জুনকে পছন্দ হয়ে যায়। সীমা তার বান্ধবীদের বলেছিল সে অর্জুনকে প্রপোজ করবে, আর নিশ্চিত অর্জুন তার মতো সুন্দরী মেয়ের প্রপোজাল কোনোভাবেই রিজেক্ট করতে পারবে না। আর এই জন্য খুবই কনফিডেন্ট হয়ে সে অর্জুনের কাছে গিয়েছিল প্রপোজ করার জন্য, কিন্তু অর্জুন তার ভালোবাসা রিজেক্ট করে দেয়। কারণ একটাই, সীমা অনেক ওভার কনফিডেন্স এবং অহংকারী মেয়ে ছিল। এই ধরনের মেয়ের অর্জুন একেবারেই পছন্দ নয়, এই জন্য সে তার ভালোবাসাকে রিজেক্ট করে চলে যায়। আর এতে করেই সীমার মানসম্মান একেবারে শেষ হয়ে যায় তার বান্ধবীদের সামনে। কিন্তু তারপরও সীমা হাল ছাড়েনি। এরপরে আরও বেশ কয়েকবার সে অর্জুনকে ভালোবাসার জন্য প্রপোজ করে, কিন্তু প্রত্যেকবারই অর্জুন সেটা রিজেক্ট করে দেয়। আর একটা সময় তাদের দেখা হওয়া বন্ধ হয়ে যায়, কিন্তু গড হয়তোবা তাদের দুজনের মিলন লিখে রেখেছিল, আর এই জন্য ঘটনাক্রমে তাদের বিয়ে হয়ে যায়। আর এই জন্যই সীমা সেই প্রপোজাল রিজেক্ট করার প্রতিশোধ নেবার জন্যই বিয়ের পরও অর্জুনের থেকে দূরত্ব বজায় রাখছিল, এমনকি মাঝে মধ্যে খোঁচা মেরেও কথা বলছিল। অন্যদিকে অর্জুনও একই কাজ করছিল, সীমাকে রাগাচ্ছিল বিভিন্নভাবে। সীমা অসুস্থ থাকায় অর্জুন তার অনেক বেশি টেক কেয়ার করে, আর এভাবেই ধীরে ধীরে দুজনের মনের ভেতরে থাকা সব রাগ অভিমান মুছে যায় এবং তারা কাছে আসতে শুরু করে। এদিকে অর্জুনকে দেখা যায় থানায় এসে আবারও সেই কেসটা ভালোভাবে স্টাডি করছিল। একই ধরনের যে মার্ডারগুলো সেগুলো অর্জুন যেহেতু পরিচয় শনাক্তই করতে পারছিল না, তাই সেই পশুগুলোকে নিয়ে সেই স্টাডি করতে থাকে। আর দেখতে পায় যতগুলো খুন হয়েছে এবং সেখানে যেসব পশুর মাথা লাগানো ছিল প্রত্যেকটা পশুর সাথে এক একটা দেব অথবা দেবীর কানেকশন রয়েছে। তার মানে খুনির এই ধর্মীয় বিষয়গুলো অনেক বেশি রয়েছে। অর্জুন মিটিং ডাকে এবং পুরো বিষয়টা তার টিমকে খুলে বলে। আর ঠিক তখনই একজন পুলিশ অফিসার বলে আর 3 থেকে 4 দিন পরেই গণেশ চতুর্থী। অর্জুন এটা শোনার পরেই বুঝতে পারে নিশ্চয়ই 4 দিন পরে সেই খুনি আরও একটা খুন করতে যাচ্ছে, আর এবার হয়তো সেই ডেড বডির মাথায় সে হাতের মাথা লাগিয়ে দিতে পারে। আর এই জন্য অবশ্যই তাকে হাতি শিকার করতে হবে। তাই আমাদের সতর্ক থাকতে হবে, যে করেই হোক এই খুনিকে রুখতে হবে। তারা এই কয়েকদিনে বেশ ভালো প্রিপারেশন নেয়। সেই অনুষ্ঠানের দিন সব জায়গায় টহল রাখে, অনেক সার্চ করা হয়, কিন্তু কোথাও এমন কিছুই পাওয়া যায় না। এমনকি তারা খুনিকেও আটকাতে পারে না। অর্জুন যেমনটা সন্দেহ করেছিল পরের দিন ঠিক সেটাই হয়। দেখা যায় একজন লোককে মেরে ফেলা হয়েছে এবং তার মাথায় ছোট একটা হাতির মাথা রয়েছে। অর্জুন বুঝতেই পারছিল না এখন কি করবে। তারা যে খুনিকে ধরার প্ল্যান করছে খুনি এটা আগেই জেনে গিয়েছিল, অর্থাৎ সেই সাইকো খুনি তাদের থেকে 2 পা এগিয়ে রয়েছে। এরপর হঠাৎ করেই তার মাথায় একটা আইডিয়া আসে। অর্জুন সেই ডেড বডিটাকে হসপিটালে নিয়ে আসে। আশুইন অর্জুনকে প্রশ্ন করে, স্যার এটা একটা ডেড বডি, এটাকে মর্চারিতে না নিয়ে আপনি হসপিটালে কেন নিয়ে আসলেন? অর্জুন বলে তারও একটা কারণ রয়েছে, এই খুনিকে খুঁজে বের করার এটাই একমাত্র উপায়। যদিও তোমরা অনেকেই আমাকে নিয়ে হাসাহাসি করতে পারো, কিন্তু এছাড়া আমি আর কোনো উপায় দেখছি না। অর্জুন একটা প্রেস মিট ডাকে আর সেখানে বলে মানুষ সবসময় ভাবে তারা প্রকৃতিকে বশ করতে পেরেছে, কিন্তু ঘটনা সবসময় উল্টো ঘটে। মাঝে মাঝে প্রকৃতি মানুষের সাথে এমন কিছু করে বসে যেটা মানুষ চোখে না দেখলে বিশ্বাসই করতে পারে না। আর ঠিক এমনটাই ঘটেছে আমাদের সাথে। আমরা একটা হাতের মাথাওয়ালা মানুষ পেয়েছি। যদিও আমরা প্রথমে ভেবেছিলাম এটা একটা ডেড বডি, কিন্তু পরীক্ষা করে পরে জানা যায় সেই লোকটা আসলে বেঁচে রয়েছে। সেই প্রেস কনফারেন্সটা খুনি দেখে ফেলেছিল, আর এতে করে সে অবাক হয়ে যায় যে মাথা কাটার পরে তার সেই ভিকটিম বেঁচে গেল কি করে। এদিকে বুঝতেই তো পারছেন অর্জুন এসব মিথ্যে বলছিল যাতে করে খুনি সেই লোকটাকে মারার জন্য হসপিটালে আসে আর পুলিশ তাদের ধরতে পারে। এদিকে অর্জুন মিডিয়াতে আরো বলছিল এতদিন আমাদের কাছে কোনো প্রমাণই ছিল না সেই খুনির ব্যাপারে, কিন্তু এখন আমাদের কাছে অনেক বড় একটা প্রত্যক্ষ সাক্ষী রয়েছে, যার ফলে আমরা খুব সহজেই খুব তাড়াতাড়ি খুনিকে ধরে ফেলতে পারবো।
এদিকে সেই সাইকো খুনি প্রেসমিটটা দেখার পরে পুরোপুরি কনফিউজড হয়ে যায়। সত্যি কি তার ভিকটিম বেঁচে রয়েছে? একটু ভাবনা চিন্তার পরে সে বুঝতে পারে অর্জুন আসলে তাকে সেই হসপিটালে নেবার জন্যই এমন মিথ্যে কথা বলেছে। এই জন্য এবার সে অর্জুনকে সরাসরি কল করে আর বলে, তোমার মতো একজন স্মার্ট পুলিশ অফিসারের কাছ থেকে এমন বোকামি আমি কখনোই আশা করিনি। যাই হোক, তুমি আমাকে ধরতে পারবে না, সেটা তোমার কম্য নয়। অর্জুন এটা শোনার পরে প্রচন্ড ভেঙে পড়ে। আসলেই তার এই কাজটা করা একেবারেই ঠিক হয়নি। এখন সে উল্টো হাসির পাত্র হয়ে গেছে সবার কাছে। এরপরেই একজন ফরেস্ট অফিসারকে দেখানো হয় যে জঙ্গলের বিভিন্ন পশু প্রাণীর উপরে নজর রাখছিল। তখনই তার কল আসে। কলটা করেছিল সেই সাইকো খুনি এবং তাদের কথা শুনে আমরা বুঝতে পারি সেই ফরেস্ট অফিসার এবং এই সাইকো খুনি একে অপরের পরিচিত। আর এই ফরেস্ট অফিসার সেই সাইকোপ্যাথের হয়ে কাজ করত। তার প্রধান কাজটা ছিল সেই খুনির যে ধরনের পশু চাই, ফরেস্ট অফিসার সেই জঙ্গল থেকে একই ধরনের পশু তাকে শিকার করে এনে দেয়। এর পেছনে দুটো কারণ ছিল। সেই ফরেস্ট অফিসার এর জন্য মোটা অঙ্কের টাকা পেত। দ্বিতীয়ত, সেই ফরেস্ট অফিসারের পশু পাখির জন্য একেবারেই কোনো মায়া দয়া ছিল না। তাদের পশু পাখিদের এভাবে মারতে ভালোই লাগতো, আর এই জন্যই এই কাজগুলো সে করত। এবার সেই খুনি সেই অফিসারকে আরও একটা পশুর মাথা এনে দিতে বলে। এদিকে অর্জুন রাতের বেলা তার স্ত্রীর সাথেই ঘুমিয়েছিল, কিন্তু তার ঘুম আসছিল না। সেই কেসটা নিয়ে ভাবছিল, আর তখনই আশুইন তাকে কল করে। তারা যে ধরনের কেসটা ইনভেস্টিগেশন করছে ঠিক তার কাছাকাছি একটা কেসের সন্ধান পেয়েছে। বেশ কয়েক বছর আগে একজন ডক্টরকে মানুষের মাথা কাটার জন্য অ্যারেস্ট করা হয়েছিল, আর এরপরে তাকে পাগলাগারদে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আর ঘটনাটা ঘটেছিল গুলবারগাঁও পুলিশ স্টেশনে। অর্জুন এক মুহূর্ত দেরি না করে সাথে সাথে আশুইনকে নিয়ে সেই গুলবারগাঁও পুলিশ স্টেশনে চলে যায়। পুলিশ স্টেশনে যাওয়ার পরে অর্জুন সেই কেস ফাইলটা খুঁজে বের করে এবং সেই গ্রামে যে বিভিন্ন মানুষের কাছে সেই ডক্টরের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। অবশেষে তারা একজন বৃদ্ধ লোককে খুঁজে পায় যে সেই ডক্টরের ব্যাপারে জানে এবং তাদেরকে বলতে শুরু করে। আর তখনই আমরা জানতে পারি এই ডক্টর আর কেউ নয়, ভাস্কর, যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। ভাস্করের বাবা মা ভাস্করের জন্ম হবার আগে বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে ড্রামা করত। তো একদিন ড্রামাতে তারা দুইজন শিব আর পার্বতীর রোল প্লে করছিল, আর একটা দৃশ্যে অর্জুনের বাবা অর্থাৎ শিব গণেশের মাথা কেটে ফেলে, আর সেই দৃশ্যটাই তারা সেখানে পারফর্ম করছিল। আর এরপরে মায়ের অনুরাধ রাখার জন্য শিব সেই বাচ্চাটার মাথার ভেতরে হাতির মাথা লাগিয়ে দেয় এবং তাকে জীবিত করে দেয়। এদিকে ভাস্করের বাবা মা যখন এই নাটকটা প্লে করছিল ঠিক ওই সময়টাতে ভাস্করের মায়ের প্রসব বেদনা ওঠে, আর বোঝাই যাচ্ছিল গর্ভ থাকাকালীন অবস্থায় এই নাটকগুলো ভাস্করের উপরে অনেক প্রভাব ফেলে। এদিকে প্রসব বেদনা শুরু হওয়াতে ভাস্করের বাবা আর দেরি না করে তাকে হসপিটালে নিয়ে এসেছিল, আর সেখানে ভাস্করের জন্ম হয়েছিল। তারা খুবই খুশি ছিল তাদের ছেলে হয়েছে। দেখা যায় ছোটবেলা থেকেই ভাস্করের একটা জিনিসের প্রতি অনেক বেশি আসক্তি ছিল, আর সেটা হচ্ছে প্রভু, দেবতা, দেবী। ছোটবেলা থেকে এইসবের মুভি দেখতে তার অনেক বেশি ভালো লাগতো, আর এভাবেই ধীরে ধীরে নিজেকে সে প্রভু ভাবতে শুরু করে। প্রভু, গড বা দেবতা যারা মানুষের ভাগ্য লেখে। ভাস্করও চাইতো ঠিক তেমনি সে নিজের ভাগ্য নিজেই লিখবে, যেহেতু সে গড। এরপরে ঘটনা বর্তমানে চলে আসে, কারণ সেই বৃদ্ধ লোক এরপরে ভাস্করের বিষয়ে তেমন আর কিছু বলতে পারেনি। আর সেখান থেকে ঠিকানা নিয়ে মেডিকেল কলেজে, যেখানে ভাস্কর পড়াশোনা করত, সেখানকার প্রফেসর জানায় ভাস্কর খুবই ব্রিলিয়ান্ট একজন স্টুডেন্ট, আর তার সবসময় একটা আগ্রহ ছিল এটা জানার জন্য যে একজন মানুষের মাথা অন্য আরো একজনের শরীরে লাগালে সে কি বাঁচবে কিনা। এই বিষয়টা নিয়ে সে অনেক স্টাডি করে, রিসার্চ করে, কিন্তু এই বিষয়ে তাকে তেমন কেউ সাহায্য করার জন্য আগ্রহ প্রকাশ করে না। কিন্তু তার এক্সপেরিমেন্ট করা দরকার ছিল, এই জন্য সে সিদ্ধান্ত নেয় একাই এক্সপেরিমেন্ট করবে। ভাস্কর শুধু সুযোগ ছিল, আর একদিন দেখতে পায় সেখানে হসপিটালে তেমন কেউ নেই, আর এই সুযোগে একজন মৃত লোকের ডেড বডি এবং অন্য আরো একজন লোককে নিয়ে সে অপারেশন থিয়েটারে ঢুকে যায়। আর সেখানে যাবার পরে সে তার এক্সপেরিমেন্ট শুরু করে দেয়, কিন্তু কাজটা সে খুবই সাবধানে করছিল যাতে করে কেউ তাকে দেখতে না পায়। কিন্তু অন্য একজন মেডিকেল স্টুডেন্ট এটা দেখে ফেলে, আর সাথে সাথে প্রফেসরকে জানায়। প্রফেসর এবং বাকি কয়েকজন স্টুডেন্ট সেখানে চলে আসে, ভাস্করকে বাধা দেয়। ভাস্কর বলে তাকে এক্সপেরিমেন্টটা শেষ করতে দেওয়ার জন্য, কিন্তু তারা কোনো কথাই শোনে না, এমনকি সেখানে পুলিশও ডাকে। ভাস্কর অনেক চেষ্টা করেছিল তার থিওরিটা সবাইকে বোঝানোর জন্য, কিন্তু কেউ বুঝতে চায়নি। পুলিশ তাকে ধরে নিয়ে যায়। কোর্টে যখন ভাস্করের কেসটা উঠে সবকিছু শোনার পরে জজ বলে ভাস্কর মানসিকভাবে অসুস্থ, তার চিকিৎসা প্রয়োজন। আর
এই জন্য তাকে জেলে না পাঠিয়ে মানসিক হাসপাতালে পাঠিয়ে দেয়। আর এভাবেই ভাস্কর চারপাশে সবার কাছে হাসির পাত্র হয়ে যায়। এছাড়া মানসিক হসপিটালে তাকে নির্মম টর্চার সহ্য করতে হয়। ভাস্কর চেয়েছিল গড হতে, এই সমাজের মানুষ তাকে জোকার বানিয়ে দিয়েছে। সে যখন তার জীবনের সবকিছু হারিয়ে ফেলেছে তখনই সে সিদ্ধান্ত নেয় এবার সে প্রতিশোধ নেবে। আর সেই প্রতিশোধটা হবে এই শহরের মানুষদেরকে নিয়ে যারা তাকে জোকার বানিয়েছে। অর্জুন অবাক হয়ে যায় এটা ভেবে যে ভাস্কর নিজের প্রতিশোধ নেবার জন্য এভাবে একের পর এক মানুষদের খুন করে চলেছে। অর্জুন ঠিক করে যে করেই হোক এই ভাস্করকে ধরতেই হবে, কিন্তু এতটাও সহজ ছিল না, কারণ ভাস্করের বিরুদ্ধে তার কাছে কোনো প্রমাণই ছিল না। এই জন্য অর্জুন ঠিক করে যে করেই হোক প্রমাণ জোগাড় করতে হবে। এছাড়া তারা শেষে যে ডেড বডিটা পেয়েছে তার ওজন অনেকটাই বেশি। এই ধরনের মোটা লোক শহরে খুব কমই রয়েছে। এই জন্য অর্জুন ভাবে তার এই স্বাস্থ্যটাকে কাজে লাগিয়ে এই লোকটার পরিচয় খুঁজে বের করতে হবে। অর্জুন আবারও একটা আইডিয়া বের করে, আর এবার সে ডেকে নিয়ে আসে আবারও মিডিয়াকে বলতে থাকে সিরিয়াল কিলিং এর কেসটা ইনভেস্টিগেশন করা হচ্ছে, কিন্তু আজকে আপনাদের সেই জন্য ডাকা হয়নি, ডাকা হয়েছে অন্য একটা বিষয়ের জন্য। রিসেন্টলি আমরা বেশ কয়েকটা কেস পেয়েছি যেখানে ইয়াংম্যানরা ওভারওয়েট হয়ে যাচ্ছে, আর এই জন্য তারা পাত্রী খুঁজে পাচ্ছে না। এই জন্য তো কয়েকজন হতাশ হয়ে সুইসাইডও করেছে। এই ধরনের কেস দিনে দিনে বেড়েই চলছে, আর এই জন্য আমরা প্রথমবারের মতো একটা কম্পিটিশনের আয়োজন করেছি। যাদের ওজন 150 কেজিরও বেশি তারা তাদের স্কিল, পাওয়ার এবং কি আরো বিভিন্ন ফানি মোমেন্ট ক্যাপচার করে বেঙ্গালুরু ক্রাইম বেঞ্চ ফেসবুক পেজ এখানে পোস্ট করবেন একটা বিশেষ হ্যাশট্যাগ ইউজ করে। যারা পার্টিসিপেট করবেন তাদের মধ্যে একজন লাকি উইনার পাবেন 10 লাখ টাকা। মিডিয়া লোকেরা প্রশ্ন করতে থাকে সিরিয়াল কিলার একে একে খুন করে চলছে আর আপনারা কম্পিটিশন নিয়ে পড়ে আছেন। অর্জুন বলে সেটারও কাজ চলছে, আর এটাও একটা কেস, তাই আমাদের এটাও ইনভেস্টিগেশন করতে হচ্ছে। আশুইন সেখান থেকে আসার সময় অর্জুনকে প্রশ্ন করে এমনটা সে কেন করলো। অর্জুন বলে শহরের 150 কেজি ওজন রয়েছে এমন ইয়াংম্যান খুবই কমই রয়েছে, যার ফলে তারা খুব সহজেই যে লোকটা মারা গেছে তার বাবা মাকে তারা হয়তোবা খুঁজে বের করতে পারবে। দেখা যায় ধীরে ধীরে পুলিশের এই কাজটা চারদিকে ছড়িয়ে পড়ে। অন্যদিকে পুলিশ কমিশনার মায়া যখন এটা জানতে পারে তখন সে অর্জুনকে ডেকে নেয়, তার সাথে রাগারাগি করতে থাকে যে তুমি কেস সলভ করা বাদ দিয়ে এসব কি শুরু করেছো। এরপরে অর্জুন তার প্ল্যানটা পুলিশ কমিশনার মায়াকে খুলে বলে। অবশেষে মায়া বুঝতে পারে। অর্জুন যখনই সেখান থেকে চলে আসে তখনই আশ্বিনের কাছে থানা থেকে কল আসে আর বলে একজন বৃদ্ধা মহিলা এসেছে তার ছেলের মিসিং কেস নিয়ে, আর তার ছেলের ওয়েটও 150 কেজিরও বেশি। এটা শুনে অর্জুন তাড়াতাড়ি থানায় চলে আসে। সেই বৃদ্ধ মহিলাকে ডেড বডিটা দেখানো হয়। ডেড বডি ভালো করে দেখার পরে সেই বৃদ্ধ মহিলা কান্নায় ভেঙে পড়ে, কারণ লাশটা তার ছেলেরই ছিল। সেই বৃদ্ধ মহিলার নেহা জানায় তার ছেলের নাম বিশাল। অর্জুন তাকে শান্ত করে এবং বিশালের ব্যাপারে বেশ কিছু ইনফরমেশন নেয়। এরপরেই নেহা তার ছেলে বিশালের ফোন নাম্বার অর্জুনকে দেয় আর বলে 3 দিন আগে রাতের বেলা সে তার ছেলে বিশালের সাথে শেষবারের মতো কথা বলেছিল। এরপরেই অর্জুন এবং তার টিম বিশালের অফিসের বাইরে 3 দিন আগে রাতের ফুটেজ দেখতে শুরু করে। বেশ কিছুক্ষণ লক্ষ্য করার পরে তারা দেখতে পায় বিশাল সেদিন রাতের বেলা তার অফিস থেকে বের হয়ে একটা ক্যাবে ওঠে এবং বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়েছিল। এরপরে তারা যখন বিশালের ফোন লোকেশন ট্রেস করে তারা জানতে পারে যে সেই ক্যাবে ওঠার কিছুক্ষণ পরেই বিশালের ফোনটা বন্ধ হয়ে যায়। তখনই অর্জুন বুঝতে পারে সেই ক্যাব ড্রাইভার হয়তোবা এর সাথে জড়িত রয়েছে। এই জন্য সেই ক্যাব ড্রাইভারদের লিস্ট বের করে যারা ওই সময়টাতে অ্যাক্টিভ ছিল, বিশেষ করে রাতের বেলা। এদিকে সিসিটিভি ফুটেজে তারা যে গাড়ির নাম্বারটা পেয়েছিল সেই গাড়ির নাম্বার এবং সেখানে যে তারা ড্রাইভারের লিস্টগুলো পেয়েছিল তাদের ফোন নাম্বার থেকে ম্যাচ করে ফেলে, যার ফলে তারা একটা গাড়ির নাম্বার এবং ড্রাইভারকে তাদের মেন টার্গেট বানিয়ে ফেলে। কিন্তু অর্জুন এখনও নিশ্চিত ছিল না যে সেই দিন বিশাল সেই লোকটার ক্যাবে উঠেছিল। সেটা নিশ্চিত হবার জন্যই অর্জুন তার কয়েকটা টিম মেম্বারকে বলে রাতের বেলা ক্যাব বুক করার জন্য। অর্জুনের অর্ডার মোতাবেক বেশ কয়েকজন ট্রাফিক পুলিশ ক্যাব বুক করে ফেলে। এদিকে অর্জুন তাদের সবার উপরে সিসিটিভি ফুটেজের মাধ্যমে নজর রাখছিল। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখা যায় ট্রাফিক পুলিশ অফিসার মুকেশের কাছে একটি ক্যাব আসে, আর দেখা যায় এই ক্যাব ড্রাইভারের গাড়ির নাম্বার বিশালকে যে ক্যাব রিসিভ করেছিল সেই ক্যাবের নাম্বারের সাথে হুবহু মিলে যায়। আর এরপরেই ট্রাফিক পুলিশ মুকেশের সাহায্যে যখন সেই ক্যাব ড্রাইভারকে অর্জুন দেখতে পায় সে আরো বেশি শকড হয়ে যায়, কারণ এই ক্যাব ড্রাইভার আর কেউ নয়, সেই ভাস্কর। এদিকে অর্জুন এবং তার টিম নিশ্চিত হবার সাথে সাথে গাড়ি নিয়ে বের হয়ে পড়ে ভাস্করকে ধরার জন্য। একটা সময় ব্রিজের উপরে তাকে চারপাশ থেকে ঘিরে ফেলা হয়। ভাস্কর অবশেষে ক্যাব থেকে বের হয়ে আসে আর পুলিশের কাছে সারেন্ডার করে। আর ঠিক তখন
তখনই দেখা যায় সে পুলিশের কাছে ধরা দেওয়ার পরিবর্তে নিজেরই একটা গান বের করে নিজের মাথায় শুট করে দেয় আর এরপরেই ব্রিজ থেকে পড়ে যায়। সাথে সাথে অর্জুন একটা টিমকে পানিতে পাঠিয়ে দেয় ভাস্করের লাশকে উদ্ধার করার জন্য। এছাড়া সেই ক্যাবের ভেতরে ভাস্করের যত ফিঙ্গারপ্রিন্ট রয়েছে সেটাও তারা কালেক্ট করে নেয়। এদিকে কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে পানি থেকে ভাস্করের লাশটাও উদ্ধার করা হয় আর অবশেষে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে যে একজন সাইকোপ্যাথের অবসান হয়েছে। কিন্তু তখনই আমরা দেখতে পাই ভাস্কর আসলে মারা যায়নি, সে নদীর অন্য একটা জায়গায় উঠে আসে এবং ফিরে আসে। ভাস্কর আসলে কোনোভাবে অর্জুনের প্ল্যানটা জেনে ফেলেছিল আর এই জন্য সে পুরো প্ল্যান করেই সেখানে এসেছিল। সে পুলিশকে দেখাতে চেয়েছিল যে সে মৃত, যাতে পুলিশ তার পিছু ছেড়ে দেয় আর সে এই শহরের মানুষদের থেকে অন্যভাবে প্রতিশোধ নিতে পারে। ভাস্কর আসলে মারা যাওয়ার নাটক করেছিল। তার হাতে যে গানটা ছিল সেটা ছিল নকল একটা গান, যার ফলে ফায়ারটাও ছিল নকল। অন্যদিকে ভাস্কর আগে থেকেই পানির নিচে একটা লাশ ফেলে রেখেছিল, যেটা দেখতে তার চেহারার সাথে অনেকটাই মিল রয়েছে। আর নকল গান দিয়ে ফায়ার করার পরে ভাস্কর ইচ্ছে করেই পানিতে লাফ দেয়। অন্যদিকে সে অন্য ডেড বডিটা পেয়ে সবাই ভাবছিল যে ভাস্কর মারা গেছে আর কেসটাও সমাধান হয়ে গেছে। 2 দিন পরেই দেখা যায় রাতের বেলা অর্জুন কল করে সীমাকে, জিজ্ঞেস করে সে কখন বাড়ি ফিরবে। সীমা বলে মাত্রই সে ক্যাবে উঠল, কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে। অর্জুন যখন সীমার সাথে কথা বলছিল, কথা বলতে বলতে হঠাৎ করেই তার চোখ পড়ে অর্জুন আর সীমার ছবির দিকে, যেখানে সীমার মাথার জায়গায় অন্য একটা পশুর মাথা লাগানো ছিল। আর এটা দেখে অর্জুন বুঝতে পেরে যায় যে ভাস্কর মারা যায়নি আর এবার তার টার্গেট সীমা। আর তার তখনই মনে পড়ে যে সীমা একটা ক্যাবে উঠেছে। অর্জুন সীমাকে সাবধান করতেই যাবে, কিন্তু নেটওয়ার্কের কারণে সে তার কথা ঠিকঠাকভাবে শুনতে পায় না। আর ঠিক তখনই দেখা যায় সীমা যে ক্যাবে উঠেছিল সেটা ভাস্করের, আর ভাস্কর সেখানে গাড়ির ভেতরে একটা গ্যাস রিলিজ করে দেয়, যার ফলে সীমা সেখানে অজ্ঞান হয়ে যায় আর ভাস্কর তাকে নিয়ে যায়। সীমা যখন ফোনে আর কথা বলছিল না তখন অর্জুন নিশ্চিত হয়ে যায় ভাস্কর নিশ্চয়ই সীমাকে উঠিয়ে নিয়ে গেছে। সে পাগল হয়ে যায়, তাড়াতাড়ি বের হয়ে পড়ে সীমাকে বাঁচানোর উদ্দেশ্যে। সে আশ্বিনকে কল করে আর এখনই সীমার ফোন নাম্বারের লোকেশন ট্রেস করতে বলে আর সেই লাস্ট লোকেশনে অর্জুন চলে যায়। এদিকে দেখা যায় সীমার জ্ঞান ফেরে। ভাস্কর যখনই এটা দেখতে পায় সে সীমাকে বলে, তুমি তো আর সবার মতো সাধারণ নও, তুমি অর্জুনের ওয়াইফ যে আমাকে প্রায় ধরেই ফেলেছিল, তাই তোমাকে একটা সুযোগ দিচ্ছি, শেষবার মতো তুমি তোমার স্বামীর সাথে কথা বলে নাও। ফোনটা দিতে সীমা অর্জুনকে কাঁদতে কাঁদতে বলে, প্লিজ আমাকে বাঁচিয়ে নাও, এই সাইকো আমাকে মেরে ফেলবে। অর্জুন বলে, তুমি টেনশন করো না, আমি তোমাকে বাঁচিয়ে নেব। আর ঠিক তখনই ফোনটা কেটে যায়। অর্জুন আরো বেশি চিন্তায় পড়ে যায়, ভাস্কর যদি সত্যি সীমার কিছু করে ফেলে তাহলে তার কি হবে। সে আবারও আশ্বিনকে কল করে, মাত্রই যে নাম্বারে সে কল করলো সেটার লোকেশন ট্রেস করতে বলে, কিন্তু দেখা যায় সেটা একটা প্রাইভেট নাম্বার আর স্যাটেলাইট ফোন থেকে কল করা হয়েছিল। আশ্বিন জানিয়ে দেয় এই নাম্বারের লোকেশন ট্রেস করা ইম্পসিবল। এদিকে ভাস্কর সীমাকে বলতে থাকে, তুমি ভয় পাচ্ছ কেন, তুমিও একজন ডক্টর, ডক্টর হয়ে অন্য একজন ডক্টরকে তুমি সাপোর্ট করবে না? ভাবো, আমার এই এক্সপেরিমেন্টটা যদি একবার সফল হয়ে যায় তাহলে এই মানব সভ্যতা কোথায় থেকে কোথায় চলে যেতে পারে। আমার এক্সপেরিমেন্ট শেষ হওয়ার সাথে সাথে সেটা যদি সফল হয় তাহলে তুমি তোমার জ্ঞান আবারও ফিরে পাবে এবং তোমার জীবন নতুন করে শুরু হবে, সবাই তোমাকে গড ভাবতে শুরু করবে। এইসব বলতে বলতে সীমার বডিতে সে ড্রাগস পুশ করে দেয়, এতে করে সে সাথে সাথে সেখানে অজ্ঞান হয়ে যায়। এদিকে অর্জুনের টিম আবারও সেই নাম্বারটা ট্রেস করার চেষ্টা করে। তারা এক্সাক্ট লোকেশন ট্রেস করতে না পারলেও সেটা কোন টাওয়ার থেকে কলটা এসেছিল সেটা ট্রেস করার সুযোগ পায় আর সেই ডিরেকশনটাই তারা অর্জুনকে দেয়। অর্জুন সেখানে আসার পরে একটু ঘোরাঘুরি করতেই কয়েকটা বাংলো বাড়ি দেখতে পায়, যার মধ্যে একটা বাড়িতে একটা ক্যাব ছিল আর নাম্বার প্লেটটাও সেমই ছিল। অর্জুন লুকিয়ে সেই বাংলো বাড়িতে ঢুকে পড়ে আর ক্যাবটা দেখতে পায় পেছনের সিটে সীমার ডক্টরের অ্যাপ্রন এবং আরো কিছু জিনিসপত্র ছিল, আর এতে থেকে নিশ্চিত হয়ে যায় এখানেই সীমা রয়েছে। কিন্তু পুরো বাংলো বাড়ি ঘুরেও সে কিছুই পায় না, চারপাশটা ভালো করে খুঁজতে থাকে। আর ঠিক তখনই সে আন্ডারগ্রাউন্ডে যাবার মতো একটা ছোট্ট দরজা দেখতে পায় আর ভেতরে ঢুকতেই দেখা যায় এটা ছিল সেই গুহা যেখানে মুভির শুরুতে বেশ কয়েকজন লোককে কয়েদ করে রাখা হয়েছিল। অর্জুন বিভিন্ন ফাঁদ কাটিয়ে ধীরে ধীরে ভেতরে চলে আসে। অর্জুন তখনও সেখানে আরো বেশ কয়েকজন লোককে এরকম ভাবে আটকে রাখতে দেখা যায়। এরপরেই সে ল্যাবে চলে আসে যেখানে ভাস্কর সীমার গলা কাটতে যাচ্ছিল। ভাস্কর অর্জুনকে দেখার পরে বলে, শেষ পর্যন্ত তুমি আমাকে খুঁজে বের করেই ফেললে,
ঠিক আছে, একটু অপেক্ষা করো, অপারেশন শেষ হতে 2 ঘন্টা সময় লাগবে। আর একবার যদি অপারেশনটা সফল হয়ে যায় তাহলে সারা বিশ্বে আমার নাম ছড়িয়ে পড়বে। বিশ্বের প্রথম হেড ট্রান্সপ্লান্টেশন ডক্টর আমি সবার কাছে আবারও গডে পরিণত হব। ভাস্কর পুরোপুরি একটা সাইকো ছিল। তার ভেতরে কোনো অনুশোচনা অনুতাপই ছিল না। সে সীমার গলা কাটার জন্য প্রস্তুত হয়ে যায়। তখনই অর্জুন বুঝতে পারে তাকে কোনো একটা কথা বলে ট্রিগার করতে হবে। এজন্য সে তাকে পাগল বলে। আর এতেই ভাস্কর রেগে যায়। তোমরা আমার এক্সপেরিমেন্টের কি বুঝবে? তোমরা সাধারণ মানুষ, আমার মতো গডদের মধ্যে একজন হলে তুমি বুঝতে পারতে। আর এভাবেই সে প্রচণ্ড রেগে অর্জুনকে মারতে শুরু করে। ঠিক তখনই দুজনের মধ্যে দুর্ধর্ষ একটা ফাইট হয়। ভাস্কর বা অর্জুন কেউ কারোর সাথে পেরে উঠছিল না। দীর্ঘক্ষণ সময় ধরে খুবই ভয়ানক ফাইট হয় দুজনের মধ্যে। আর অবশেষে একটা সময় ধীরে ধীরে সে ভাস্করকে কুপঘাত করে ফেলে। মারতে মারতে তাকে প্রায় আধমরা বানিয়ে ফেলে। এরপরে অর্জুন ভাস্করকে বলে, মানুষ কখনো দেবতা হতে পারবে না, তাই আমাদের লিমিটটা আমাদের বুঝে চলা দরকার। আর এরপরেই সে তাকে গুলি করে মেরে ফেলে। এরপরে অর্জুন সীমার জ্ঞান ফেরায় এবং সেখান থেকে তাকে নিয়ে চলে আসে। কিন্তু মুভির একেবারে শেষে দেখা যায় মুখোশ পরা আরো একজন লোক বলছিল, তোমরা সবাই সাধারণ, তাই তোমরা অসাধারণ জিনিসটাকে মেনে নিতে পারো না, কিন্তু আমি সেই অসাধারণের মধ্যেই একজন। আমি তোমাদের এই শহরে আবারও ফিরে আসব, আবারও প্রতিশোধ নেব। অর্থাৎ ভাস্কর মারা যায়নি। এই মুভির দ্বিতীয় পর্ব আসতে পারে যেখানে ভাস্কর আবারও তার পৈশাচিক হত্যাকাণ্ড চালাবে। আর এখানে এই মুভির প্রথম পর্ব শেষ হয়ে যায়। যদিও মুভির ভেতরে অনেক প্লট হল ছিল, তারপরেও মুভি তো এসব কিছু মেনে নেওয়াই যেতে পারে। তো মুভিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।